10 দল নিয়ে আয়োজিত পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ আইপিএলের এই 18তম আসরে টুর্নামেন্ট জয়ের জন্য ফেভারিট কারা বা কোন কোন দলের এইবার ট্রফি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। আমি একটা ফেভারিট র্যাঙ্কিং করেছি 1 থেকে 10 নম্বর লিস্ট অনুসারে। তো এই আর কি তালিকাটা করাই হয়েছে মূলত এইবারের টুর্নামেন্ট জয় মানে আর কি শিরোপা জয়ের জন্য কোন দল কতটা ফেভারিট সেই অনুসারে। আপনারা আবার ভাববেন না যে মানে পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে শেষ করবে এবারের টুর্নামেন্ট সেই অনুসারে লিস্টটা করা হয়েছে, ব্যাপারটা মোটেই সেরকম নয়। আমি আবারও বলছি, শিরোপা জয়ের সম্ভাবনা কোন দলের কতটা বা কতটা আর কি ওই জায়গায় তারা মানে চান্স ক্রিয়েট করতে পারে সেই অনুসারে কিন্তু এই লিস্টটা করা হয়েছে। তো আমি একবারে শেষ থেকেই না হয় শুরু করছি। নাম্বার 10-এ এই জায়গায় চলে আসবে এলএসজি বা লখনৌ সুপার জায়ান্টস। শুনে হয়তো অনেকেই অবাক হতে পারেন যে এলএসজি 27 কোটি টাকা ব্যয় করে ঋষভ পান্থকে কিনলো, সেই এলএসজি কিনা মানে টুর্নামেন্ট জয়ের জন্য একবারে সবার তলানিতে রয়েছে। আসলেই তাই, মানে এর মূলত বেশ কিছু কারণও রয়েছে। মানে এলএসজির যে ব্যাটিং অর্ডারটা রয়েছে এটা মূলত বলতে গেলে পুরোটাই বিদেশিদের উপর নির্ভরশীল। নিকোলাস পুরান, এইডেন মার্ক্রম, ডেভিড মিলার, মিচেল মার্শ এদের মতো আর কি তারকা ব্যাটারদের উপর নির্ভরশীল। তো সবাইকে তো একসাথে একাদশে জায়গা দেওয়া একেবারেই সম্ভব নয়। তো ওই জায়গায় আর কি টিমের ব্যালেন্সটা রক্ষার জন্য কাউকে না কাউকে বসতেই হবে। আর একমাত্র ঋষভ পান্থ ছাড়া আমি মনে করি ইন্ডিয়ান ব্যাটার এই আর কি মানে এদের স্কোয়াডে এক প্রকার নেই বললেই চলে। যারা আছেন তারা কেউই সেভাবে পরীক্ষিত নয়, সবাই আর কি আর্ন করা। আর এই টিমটার বোলিংটা কিছুটা আর কি তুলনামূলক শক্তিশালী হলো। যারা কি বোলার ছিলেন ওই মায়াঙ্ক যাদব, আভেশ খান, মহসিন খান এরা আবার চোটের কবলে পড়ে মানে এখন বলতে গেলে চোটমুক্ত করার জন্য নিজেদেরকে ওই জায়গায় লড়াই চালিয়ে যাচ্ছে, রিহ্যাবিলেশন চালিয়ে যাচ্ছে। তো মানে আইপিএলের আগেই মানে চোট থেকে আর কি মুক্ত হলেও এরা আর কি নিজেদের সেরা ছন্দে ফিরে কতটা আর কি টিমকে সার্ভিস দিতে পারবেন সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আর একমাত্র রবি বিষ্ণই ছাড়া এদের টিমে কিন্তু সেরকম ভালো কোনো স্পিনারও নেই যিনি আর কি তাকে ব্যাক আপ করতে পারেন। তো সব কিছু মিলিয়ে টিমটার মধ্যে যথেষ্ট অসঙ্গতি দেখা যাচ্ছে, মানে ভারসাম্যের আর কি যথেষ্ট অভাব দেখা যাচ্ছে। সেই কারণেই আমি এলএসজিকে মানে টুর্নামেন্ট জয় নাম্বার 10-এ রাখছি। নাম্বার 9-এ চলে আসবে পিবিকেএস বা পাঞ্জাব কিংস। একইভাবে আর কি এলএসজির মতো এই টিমটারও ব্যাটিংটা ওই বিদেশিদের উপরই বেশিরভাগটা নির্ভরশীল। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস টয়নিস, আজমাতুল্লাহ ওমরজাই বা বলতে গেলে মার্কো জ্যানসন এদের মতো ক্রিকেটারদের উপর এদের ব্যাটিংটা পুরোপুরি নির্ভরশীল। একমাত্র শ্রেয়াস আয়ার ছাড়া এদের টিমে মানে ইন্ডিয়ান কোনো প্রপার ব্যাটার সেভাবে নেই বললেই চলে। যদি ওই প্রভু সিমরান সিং কিংবা ওই ওই শশাঙ্ক সিংয়ের মতো ব্যাটাররা রয়েছে, কিন্তু তারপরও এরা সাম্প্রতিক সময় ঠিক কেমন ফর্মে রয়েছে বা কতটা সার্ভিস দিতে পারবেন দলকে সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আর মানে এত আর কি মানে এদের বিদেশি ব্যাটারদের উপর নির্ভরশীল হতে হচ্ছে যে কারণে লকি ফার্গুসন কিংবা জেভিয়ার বার্লেটের মতো আর কি পেসারদের মানে একাদশ থেকে আর কি বাইরেই রাখতে হবে ওই টিম কম্বিনেশনের কারণে। যার কারণে আর কি এদের মতো আর কি বোলারদের সার্ভিসটাও এরা পাবে না, যার কারণে বলিংটাও তুলনামূলক কিছুটা দুর্বল হয়ে যাবে। আর্শদীপ সিং, ইউজি চাহাল থাকলেও মানে ওভারঅল আর কি দেখতে গেলে বলিং ইউনিটটাও এদের মানে যথেষ্ট আর কি দুর্বলই। তো সব কিছু মিলিয়ে আমি পাঞ্জাব কিংসকে এই এবার কি শিরোপা জয়ের ক্ষেত্রে নাম্বার 9-এ রাখছি। এবার নাম্বার 8-এ চলে আসবে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকে হয়তো অবাক হতে পারেন, কিন্তু আমি নাম্বার 8-এ আরসিবিকেই রাখছি, কারণ এই দলটার মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার মানে খুবই আর কি উইক বলা চলে। প্রপার ব্যাকআপ ক্রিকেটারের অভাব রয়েছে। আর এছাড়া এদের স্পিন বোলিং ইউনিটটা খুবই উইক। পেস বোলিং ডিপার্টমেন্টটা ঠিকঠাক হলেও স্পিন বোলিংটা যথেষ্ট দুর্বল। সুয়াস শর্মা আর ওই ক্রুনাল পান্ডিয়া এরাই হচ্ছেন এই টিমের আর কি লিডিং স্পিনার। তাহলেই ভাবুন, ক্রুনাল পান্ডিয়া এমনি আর কি রিসেন্ট পাস্টে একেবারেই ফর্মে নেই, আর সুয়াস শর্মা সেভাবে একেবারেই পরীক্ষিত নন। তো সব কিছু মিলিয়ে আরসিবির মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার দুর্বল, আর ওই স্পিন বোলিংয়ের আর কি যথেষ্ট ভারসাম্যের অভাবে নাম্বার 8-এ আমি তাদেরকে রাখতে বাধ্য হচ্ছি। নাম্বার 7-এ চলে আসবেন এই র্যাঙ্কিংয়ে ডিসি বা দিল্লি ক্যাপিটালস। এই টিমটার মধ্যে মানে ব্যাটিং অর্ডারটা আর কি বলতে গেলে খুব একটা খারাপ না, কিন্তু ওই মানে একইভাবে ওই লোয়ার মিডল অর্ডারটা যথেষ্ট আর কি দুর্বল। ফিনিশিংয়ের রোলটা কিন্তু এই জায়গায় আর কি খুবই ভাইটাল হতে পারে। আকসার প্যাটেল ক্যাপ্টেন হওয়ার কারণে তিনি হয়তো একটু ওপরের দিকে ব্যাটিং করতে পারেন 4 বা 5-এ, কিন্তু ওই মানে প্রপার আর কি ব্যাকআপ ক্রিকেটার এদের সেভাবে নেই বললেই চলে। আর এছাড়া মানে সব কিছু মিলিয়ে আমি বলবো মানে টিমটার মধ্যে কিন্তু মানে ব্যালেন্সের একটু হলেও অভাব রয়েছে। আর তাছাড়া হ্যারি ব্রুক যেহেতু আর কি উইথড্র করে নিয়েছে নিজের নামটা, আর তারা আর কি এখনো পর্যন্ত মানে ওই হ্যারি ব্রুকের রিপ্লেসমেন্টও আর কি অ্যানাউন্স করেনি। তো সব কিছু মিলিয়ে মানে এই টিমটার মধ্যে মানে বেশ একটা আর কি অসঙ্গতি দেখা যাচ্ছে বলেই আমি নাম্বার 7-এ এই আর কি দিল্লি ক্যাপিটালসকে রাখছি। এই তালিকায় নাম্বার 6-এ আসবে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস আগের বছরের আর কি টিমটার থেকে তাদের ব্যাটিং ইউনিটটাকে মূলত আর কি এক প্রকার ওই কোর গ্রুপটাকে ধরে রেখেছে বলা চলে। সেই কারণে আর কি ব্যাটিংটা আর কি বলবো যথেষ্ট স্ট্রংই রয়েছে। বোলিংয়েও তারা এবার বেশ কিছু এক্সট্রা অ্যাডিশন করেছে, নতুন নতুন বোলারকে এনেছে, তারা যথেষ্ট ওই জায়গায় স্ট্রং ব্যাকআপই বলা চলে। কিন্তু মানে এইবারের তারা টিমটা করেছে মোট 20 জন প্লেয়ারকে নিয়ে।
পাঁচজন প্লেয়ার তারা শট নিয়ে খেলছে, যার কারণে ব্যাটিং ইউনিটটা কোর গ্রুপটাকে ধরে রাখলেও তাদের প্রপার ব্যাকআপ ক্রিকেটার কিন্তু সেভাবে নেই। যদি আর কি কোনো ক্রিকেটার এদের মধ্যে ইনজুরির কবলে পড়েন কিংবা অফ ফর্মে চলে যান, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসকে সেই জায়গায় যথেষ্ট পরিমাণে ভুগতে হতে পারে বলে আমি মনে করি। তো সব কিছু মিলিয়ে আমি রাজস্থান রয়্যালসকে এই টুর্নামেন্ট জয়ের ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকায় নাম্বার 6-এ রাখছি। আর নাম্বার 5-এ চলে আসবে ওই সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের ওই অলমোস্ট অনেকটা একই অবস্থা। তো ওই জায়গায় তারা মানে ব্যাটিং ইউনিটটাকে আর কি কোর গ্রুপটাকে এক প্রকার ধরে রেখেছে, তার উপর ঈশান কিষানের অ্যাডিশনটা ওই জায়গায় তাদের ব্যাটিং শক্তিটাকে তুলনামূলক কিছুটা বাড়ালেও আমি মনে করি তাদের ওই জায়গায় মানে লোয়ার মিডিল অর্ডারটা কিন্তু যথেষ্ট দুর্বল। ফিনিশিংয়ের কাজটা কিন্তু প্রপারলি করার মতো সেভাবে কোনো ক্রিকেটার মানে পরীক্ষিত ক্রিকেটার নেই বললেই চলে। সেই কারণে ওই আনকোরা ক্রিকেটারকে দিয়ে ওই জায়গায় তাদেরকে রিপ্লেস করতে হতে পারে। কোনো আর কি একদিন যদি আর কি ওই টপ অর্ডার বা মিডিল অর্ডার ফেল করে যায়, তাহলে কিন্তু সেই দিন আর কি এদেরকে চরম বিপর্যয়ের মুখ দেখতে হতে পারে। আর এছাড়া এই টিমটার বোলিং ইউনিটটা যথেষ্ট স্ট্রং, মানে সব রকমের ব্যাকআপ ক্রিকেটার ওই জায়গায় মানে রেডি রয়েছে। আমি মনে করি এই সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট তাদের বোলিং ইউনিটটাকে স্ট্রং করতে গিয়ে ব্যাটিং ইউনিটটার দিকে সেভাবে আর কি জোর দিতে পারেনি। আর এরাও আর কি 5 জন শর্ট প্লেয়ার নিয়ে খেলছে, ওই 20 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি এই টুর্নামেন্ট জয়ের ফেভারিট র্যাঙ্কিংয়ে নাম্বার 5-এ রাখছি সানরাইজার্স হায়দ্রাবাদকে। নাম্বার 4-এ চলে আসবে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স। তো নাইট রাইডার্সের এইবারের টিম ম্যানেজমেন্ট মোট 12 জন প্লেয়ারকে তাদের ওই আগেরবারের টিমটা থেকে ধরে রেখেছে, মানে বলতে গেলে পুরো কোর গ্রুপটাকে অলমোস্ট তারা ধরে রাখতে পেরেছে। তো দলের মধ্যে সব রকম ডিপার্টমেন্টেই যথেষ্ট ভারসাম্য রয়েছে, ব্যাটিংয়েও রয়েছে, বোলিংয়েও রয়েছে, পেস বোলিং, স্পিন বোলিং সব কিছুর মধ্যেই একদম পারফেক্ট একটা ব্যালেন্স বজায় রয়েছে। কিন্তু তারপরেও শিরোপা জয়ের র্যাঙ্কিংয়ে আমি তাদেরকে নাম্বার 4-এ রাখছি মূলত একটাই কারণে, কারণ তারা তাদের ওই ডিফেন্ডিং আইপিএল ট্রফি উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে ধরে রাখতে পারেনি। মানে শ্রেয়াস আয়ারকে যদি তারা ধরে রাখতে পারতো, আমি মানে কেকেআরকে ডেফিনেটলি টপ 2 এর মধ্যে রাখতে পারতাম। কিন্তু শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিটা ডেফিনেটলি কেকেআর এই জায়গায় মিস করবে, আর তার উপর মেন্টর গৌতম গম্ভীরের অনুপস্থিতি। তো সব কিছু মিলিয়ে কেকেআর মানে মানে কোর গ্রুপটাকে ধরে রাখতে পারলেও এই আর কি বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্কের জায়গা তারা ডেফিনেটলি মিস করবে। আর এছাড়া নতুন ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের কাছে যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ, আর নতুন মেন্টর ডোয়েন ব্রাভোর কাছেও। তো সব কিছু মিলিয়ে কেকেআরকে আমি এই মানে ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকায় নাম্বার 4-এ রাখছি। আর নাম্বার 3-তে চলে আসবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের এই টিমটা আর কি একবারে বলতে গেলে প্রায় নতুন করেই গড়া হয়েছে। হ্যাঁ, কোর কিছু প্লেয়ারকে ডেফিনেটলি তারা ধরে রেখেছে, কিন্তু মানে যে টিমটা তারা গড়েছে যথেষ্ট ব্যালেন্সড একটা সাইডই বলা চলে। কিন্তু তারপরে ওই ইন্ডিয়ান স্পিন বোলারদের মধ্যে ওই জায়গায় একটা ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে, কারণ করণ শর্মা ছাড়া সেভাবে আর কেউই পরীক্ষিত নন। কিন্তু তারপরেও বাকি যেসব অপশানগুলো রয়েছে সেগুলো একদম প্রপারলি ব্যাকআপ নিয়ে আর কি রেডি রয়েছে তারা। আর একটাই আর কি কারণ তাদেরকে নাম্বার 3-তে রাখার, ওই জাসপ্রীত বুমরার আর কি ইনজুরির কারণে প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচ তাকে মিস করবে মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা কিনা গ্রুপ পর্বের শেষে ওই প্লে অফে যাওয়ার রেসের ক্ষেত্রে একটা অনেক বড় ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে। আর এছাড়া জাসপ্রীত বুমরার কিন্তু মানে অ্যাভেলেবিলিটি নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকেই যায়। তো সব কিছু মিলিয়ে মানে মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি শিরোপা জয়ের ক্ষেত্রে নাম্বার 3-তে রাখছি। আর এই তালিকায় নাম্বার 2-তে চলে আসবে গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট মেগা অকশনের টেবিল থেকে তারা যথেষ্ট সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে টিমটা গড়েছে, যে কারণে তারা কোটার পুরো 25 জনের প্লেয়ারের ওই তালিকাটা পুরোপুরি ফুলফিল করতে পেরেছে। আর তাদের দলে অলরাউন্ডারদের ছড়াছড়ি 12 জন অলরাউন্ডারকে নিয়ে তারা এবারে টিমটা গড়েছে, যে কারণে তাদের হাতে এক্সট্রা ব্যাটিং অপশন বা বোলিং অপশন সবগুলোই আর কি বলতে গেলে খোলা রয়েছে। মানে সব ডিপার্টমেন্টে ব্যাকআপ ক্রিকেটারও মজুত রয়েছে। তো সব কিছু মিলিয়ে গুজরাট টাইটান্সের এই টিমটা বলতে গেলে যথেষ্ট ভারসাম্যপূর্ণ একটা দল, যে কোনো প্রতিপক্ষকে তারা যে কোনো দিনে চ্যালেঞ্জ ছুড়ে ওই জায়গায় আর কি একেবারে নাস্তানাবুদ করেই হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো আমি এই কারণে এই গুজরাট টাইটান্সকে এই লিস্টে নাম্বার 2-তে রাখছি। আর সবার উপরে চলে আসবে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি যে টিমের থিঙ্ক ট্যাঙ্কে রয়েছে, তো সেই টিমটা যে আর কি একেবারে বলতে গেলে মানে মানে নেক্সট লেভেলে একদম বলতে গেলে বেস্ট পসিবল ওয়েতে আর কি গড়া হবে, মানে সেটাই তো স্বাভাবিক। আর সেটাই হয়েছে এই 2025-এর আইপিএলের মেগা অকশনের মানে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট যেভাবে আর কি দলটাকে গড়েছে, মানে সবার আর কি শেখা উচিত যে কীভাবে ঠিক আর কি টিমটা গড়তে হয়। 25 জন প্লেয়ারের লিস্টও যেমন ওই জায়গায় তারা পুরোপুরি ফুলফিল করেছে, আর তাদের হাতে মানে বলতে গেলে ব্যাকআপের উপর ব্যাকআপ রয়েছে, সব ডিপার্টমেন্টের প্রপার ব্যাকআপ ওই জায়গায় তারা রেডি রেখেছে। ইন্ডিয়ান আর কি অপশানও রয়েছে, মানে বিদেশি অপশানও খোলা রয়েছে, অলরাউন্ডারদেরও ছড়াছড়ি রয়েছে, 9 জন অলরাউন্ডারকে নিয়ে তারা টিমটা সাজিয়েছে। এছাড়া আর কি ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট কোনো দিক থেকে আর কি কোনো কমতি নেই বলা চলে। তো ওই সব কিছু মিলিয়ে আমি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে আমি এই টুর্নামেন্ট জয়ের ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকায় নাম্বার 1-এ রাখছি। তো এই তো গেল আর কি ফেভারিট র্যাঙ্কিংদের লিস্ট। তো আমি এই জায়গায় মানে 1 থেকে 10 পর্যন্ত আর কি যে র্যাঙ্কিংটা করলাম সেটা তো আমি শুরুতেই বললাম, মানে টুর্নামেন্ট জয়ের দাবিদার বা শিরোপা জয়ের দাবিদার হিসাবে আমি এই লিস্টটা করেছি। আর এছাড়া মানে সম্ভাব্য যে 4টা দল আর কি প্লে অফে যেতে পারে সেটাও আমি বলে দিচ্ছি। ওই আর কি যে আর কি টপ 4-এ যে 4টা দল রয়েছে,
কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস। এই 4টা দলেরই প্লে অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই জায়গায় আর কি চমক দেখানোর জন্য রেডি থাকতে পারে রাজস্থান রয়্যালস কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদও। তারাও কিন্তু এই 4 দলের মধ্যে থেকে যে কোনো 2টা দলকে বিট করে কিন্তু আর কি প্লে অফে উঠে গেলেও যেতে পারে। আর এছাড়া ফাইনালে কোন দুটো দল মুখোমুখি হবে কিংবা আলটিমেটলি চ্যাম্পিয়ন কে হবে এই রকম আর কি বোকার মতো ভবিষ্যৎবাণী আমি করছি না। এটা আর কি যে কোনো দিন যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে ওই আর কি পার্টিকুলার ডেতে, মানে ওই কোয়ালিফায়ারের ম্যাচগুলো বলুন, এলিমিনেটরের ম্যাচগুলো বলুন, ওই পার্টিকুলার ডেতে বা আর কি ফাইনাল ম্যাচে বলুন, যে দল বেটার ক্রিকেট খেলবে তারাই আলটিমেটলি আর কি ফাইনালে উঠবে আর শিরোপা জয়ও আর কি ওই জায়গায় করে নেবে তারা। তো আপনারা কি মনে করেন আমার এই ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকার সাথে আপনারা কি পুরোপুরি একমত, নাকি আপনাদের এই মানে টুর্নামেন্ট জয়ের বা শিরোপা জয়ের এই ফেভারিট র্যাঙ্কিংয়ের মানে আপনারা আর কি নিজেদের মতো করে অন্যরকম কোনো লিস্ট ওই জায়গায় করতে চান? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত।